ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। আজকের ক্লাসে আমরা ভারতের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির বিষয়ে আলোচনা করব। এই অধ্যায়টি এমনভাবে ডিজাইন করা খুব সহজে বোঝা যায় এবং সবচেয়ে বেশি কমন আসে সেটাকে টার্গেট করেই কিন্তু এই ক্লাসটা বানানো। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব সেটা হচ্ছে ডিপিএসপি আসলে কি বা রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বিষয়টা কি। ডিপিএসপি হলো রাষ্ট্রের প্রতি কিছু মৌলিক নির্দেশিক সংবিধানের পার্ট 4 এটি বর্ণিত আছে। এটি মূলত একটি ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্র গঠনের ব্লুপ্রিন্ট। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে এটি আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। বিষয়টা হচ্ছে ডিপিএসপির আন্ডারে যে সমস্ত আর্টিকেল রয়েছে সেই আর্টিকেল অনুযায়ী কোনো ব্যক্তি আদালতে মামলা দায়ের করতে পারবে না, সেটা আদালতে খাটবে না। এটা খুব সহজ ভাষায়। পরবর্তী ধারা অনুযায়ী আরো ডিটেলসে বলবো যে এই বিষয়টা কি। পরবর্তীতে দেখব কেন এটি প্রয়োজন। তো সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা, নাগরিকদের জন্য ন্যায় বিচার ও সাম্য নিশ্চিত করা, আর প্রশাসনিক নীতি নির্ধারণের সময় ধ্রুবতারা হিসাবে কাজ করা। পরবর্তীতে আমরা দেখব যে এর উৎস এবং ইতিহাসটা কি। 1937 সালের আইরিশ সংবিধান থেকে এটি গৃহীত এবং 1935 এর আইনে যদি আমরা দেখি সেটা হচ্ছে ভারত শাসন আইনের ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনে এর সাথে কিন্তু মিল রয়েছে। আইরিশরা আবার নিয়েছিল স্প্যানিশ সংবিধান থেকে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা দেখব যে গ্রহণ ও বিএন রাওয়ের ভূমিকা কি ছিল। সংবিধানের উপদেষ্টা বিএন রাও অধিকারকে দুটি ভাগে ভাগ করার প্রস্তাব দেন। একটি হচ্ছে বলবৎযোগ্য, আরেকটি হচ্ছে বলবৎযোগ্য নয়। বলবৎযোগ্য যদি আমরা দেখি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, আর বলবৎযোগ্য নয় সেটা হলো ডিপিএসপি। অর্থনৈতিক সংকটের কারণে তাৎক্ষণিক প্রয়োগ করা সম্ভব ছিল না বলে একে পার্ট 4 এ রাখা হয়েছে। পরবর্তীতে আমরা দেখব যে মৌলিক অধিকার বনাম ডিপিএসপি, মানে মৌলিক অধিকারের সঙ্গে ডিপিএসপি এর পার্থক্য কি। মৌলিক অধিকার আর ডিপিএসপি এর মধ্যে সবথেকে কোর পার্থক্য হচ্ছে মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য বা জাস্টিসেবল, আর ডিপিএসপি আদালত দ্বারা বলবৎযোগ্য নয় বা নন জাস্টিসেবল। মৌলিক অধিকার বলবৎযোগ্য এই কারণ এটা মানুষের খুব সহজভাবে বলা যায় যে বেসিক নিডের সঙ্গে জড়িত। অন্যদিকে ডিপিএসপি হচ্ছে ইনস্ট্রাকশন স্টেটের ওপর যেটা ফলো করতে হবে। ডিপিএসপি তে যে সমস্ত আর্টিকেল রয়েছে স্টেটের সমস্ত কিছু আর্টিকেল ফুলফিল করা সম্ভব নয়, কারণ বিভিন্ন রকম লিমিটেশন আছে, অর্থনৈতিক লিমিটেশন, সামাজিক লিমিটেশন। তাই সংবিধান প্রণেতারা ডিপিএসপি কে নন জাস্টিসেবল এর মধ্যে রেখেছে। আরো কিছু আমরা মৌলিক অধিকার এবং ডিপিএসপির সঙ্গে পার্থক্য দেখব, সেটা হচ্ছে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলিক অধিকার, আর ডিপিএসপি সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করে। যে মৌলিক অধিকার ব্যক্তিবাদী চরিত্র, আর ডিপিএসপি হলো সমাজবাদী চরিত্র। যদি আমরা এর নেতিবাচক প্রভাব দেখি মৌলিক অধিকারে, সেটা হচ্ছে রাষ্ট্রের ওপর এর নেতিবাচক প্রভাব রয়েছে, কারণ রাষ্ট্র কোনো বিল বা কোনো নতুন কিছু পরিবর্তন করতে গেলে অবশ্যই মৌলিক অধিকারের ওপর তাদের কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না, সেই জিনিসটাকে মাথায় রাখতে হয়। তাই এখানে রাষ্ট্রের কিন্তু একটা লিমিটেশন চলে আসছে। অন্যদিকে ডিপিএসপি হলো একটা ইনস্ট্রাকশন যেখানে রাষ্ট্রকে কাজ করার নির্দেশ দেয়, তাই এটা রাষ্ট্রের পক্ষে একটি ইতিবাচক বিষয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমরা একেবারে কোর ধারাতে চলে যাব, সেটা হচ্ছে ধারা 36। এই ধারাতে যেটা মূল বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারায় রাষ্ট্র বা স্টেট এর সংজ্ঞা দেওয়া হয়েছে। মৌলিক অধিকারের 12 নম্বর ধারায় যে সংজ্ঞা দেওয়া হয়েছে এখানেও তাই প্রযোজ্য, এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকার, সংসদ ও স্থানীয় কর্তৃপক্ষ এর অন্তর্ভুক্ত। পরবর্তী ধারা যদি আমরা দেখি সেটা হচ্ছে ধারা 37। মেন বিষয় হচ্ছে প্রয়োগ বিধি সম্পর্কে বলা হয়েছে, সেটা হচ্ছে পরিষ্কার বলা হয়েছে এগুলি কোনো আদালত দ্বারা বলবৎ করা যাবে না, কিন্তু দেশের সুশাসন ব্যবস্থার ক্ষেত্রে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ফান্ডামেন্টাল ইন গভর্নেন্স। আইন প্রণয়নের সময় রাষ্ট্র এই নীতিগুলি মেনে চলতে বাধ্য থাকবে। পরবর্তীতে যদি আমরা দেখি যে ডিপিএসপির শ্রেণীবিভাগ, 3টি শ্রেণীবিভাগ, যেটা সামাজিক শ্রেণীবিভাগ, গান্ধীবাদী শ্রেণীবিভাগ এবং উদার মেধাভিত্তিক শ্রেণীবিভাগ। এই 3টি শ্রেণীবিভাগে ডিপিএসপির তো আর্টিকেল বা ধারা কিন্তু ডিভাইড করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখব যে ধারা 38 কি বলা হয়েছে। মূল বিষয় হচ্ছে জনকল্যাণকর সামাজিক ব্যবস্থা। এর সঙ্গে জড়িত তথ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধনের জন্য রাষ্ট্র একটি সামাজিক ব্যবস্থা গড়ে তুলবে। ন্যায় বিচার নিশ্চিত করা, যেটা ন্যায় বিচার কি কি, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, আর আয় মর্যাদা এবং সুযোগের বৈষম্য কমানোর চেষ্টা করা, যেটা 44তম সংশোধনী দ্বারা যুক্ত হয়েছে। পরবর্তীতে যদি আমরা দেখি সেটা হচ্ছে ধারা 39 নম্বর। মেন বিষয় হচ্ছে
অর্থনৈতিক সমানাধিকার এই বিষয়ে বলা হয়েছে যে নারী ও পুরুষের সম কাজে সমবেতন, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, আর সম্পদের কেন্দ্রীভবন রোধ করা, নাগরিকদের জন্য পর্যাপ্ত জীবিকা নির্বাহের সুযোগ এবং শিশুদের সুস্থ মর্যাদাপূর্ণ বিকাশের সুযোগ, যেটা ৩৯ এফ এ আছে। পরবর্তী ধারা হচ্ছে ৩৯ এ, যেটা বিনামূল্যে আইনি সহায়তার বিষয়ে বলা হয়েছে। সেটা হচ্ছে দরিদ্র এবং দুর্বল শ্রেণীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা, যেটা ফ্রি লিগ্যাল এড এর বিষয়ে বলা হয়েছে। এটি ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। সকলের জন্য সমান ন্যায় বিচার নিশ্চিত করাই এর লক্ষ্য। পরবর্তী যদি আমরা ধারা দেখি, সেটা হচ্ছে ধারা ৪০। গ্রাম পঞ্চায়েতের বিষয়ে বলা হয়েছে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েতগুলি সংগঠিত করবে, এগুলিকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে স্বশাসনের ইউনিট হিসেবে গড়ে তুলবে। এটি গান্ধীজির গ্রাম স্বরাজ ধারণার প্রতিফলন। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ধারাগুলি প্রপার লিখছি না। বিষয় হচ্ছে মনে রাখার বিষয়, কারণ বন্ধুর নামের মতো ছোট করে যদি আমরা বিষয়গুলোর মেন কোর জিনিসটা মনে রাখি, তাহলে কিন্তু আমাদের মনে রাখা ইজি হয়, যেটা আমার মতে। তারপর আমরা যখন ইউজ টু হয়ে যাব, তারপর আমরা যদি প্রপার ডেফিনেশন সেটা শিখবো, কারণ প্রপার ডেফিনেশন যদি এখনই বলি প্রিপারেশন শুরু হওয়ার আগে কিন্তু শেষ হয়ে যাবে। তাই এখানে জটিল নয়, এখানে স্মার্ট ক্লাসে কিন্তু সব থেকে সহজে কি করে মনে রাখা যায় সেটাই কিন্তু টেকনিক শেখানো হয়। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর জেনারেল স্টাডিজ এর কোনো চ্যাপ্টার বিষয়ে যদি ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করব সেই ক্লাসটা দেওয়ার। পরবর্তী ধারা যদি আমরা দেখি, সেটা হচ্ছে ধারা ৪১। কাজের অধিকারের বিষয়ে বলা হয়েছে শিক্ষা ও কাজের অধিকার নিশ্চিত করা, বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা বা পঙ্গুত্বের সময় রাষ্ট্র সরকারি সহায়তা দেবে। এর বড় উদাহরণ হচ্ছে মনরেগা। পরবর্তী ধারাতে যদি আমরা যাই, সেটা হচ্ছে ধারা ৪২। বিষয় হচ্ছে মানবিক কর্মপরিবেশ, কাজের জায়গায় ন্যায়সঙ্গত ও মানবিক পরিবেশ বজায় রাখা, মাতৃত্বকালীন সহায়তা, যেটা ম্যাটারনিটি রিলিফ নিশ্চিত করা। মাতৃত্বকালীন সুবিধা আইনের ভিত্তি কিন্তু এই ধারাটি। চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো পরবর্তী এই ধরনের স্মার্ট ক্লাসের জন্য। পরবর্তী ধারাতে যদি আমরা দেখি, সেটা হচ্ছে জীবন ধারণের মজুরির বিষয়ে বলা হয়েছে শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি, যেটা লিভিং ওয়েজ এবং ভালো জীবনযাত্রা, কুটির শিল্পের ব্যক্তিগত বা সমবায় ভিত্তিতে উন্নতি ঘটানো। গান্ধীজির কুটির শিল্পের ধারণার উপর ভিত্তি করে কিন্তু এই ধারাটি তৈরি। পরবর্তী ধারা দেখবো, সেটা হচ্ছে ৪৩ এ এবং ৪৩ বি, যেটা শ্রমিক ও সমবায় বিষয়ে বলা হয়েছে শিল্পের ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ, যেটা ৪২তম সংশোধনীতে যুক্ত হয়েছে। সমবায় সমিতিগুলির গঠন ও উন্নয়ন, এটি যুক্ত হয়েছে ৯৭তম সংশোধনী, যেটা ২০১১ সালের। পরবর্তী ধারা যদি আমরা দেখি, সেটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে বলা হয়েছে। সেটা হচ্ছে ভারতের সমস্ত নাগরিকদের জন্য এক ও অভিন্ন দেওয়ানি বিধি, যেটা ইউনিফর্ম সিভিল কোড। এর বিষয়ে বলা হয়েছে ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার সংক্রান্ত আইন এক হওয়া। বর্তমানে গোয়াতে আছে আপডেট ইনফরমেশন, উত্তরাখণ্ড কিন্তু এটি অ্যাডপ্ট করেছে ইউনিফর্ম সিভিল কোড টি। পরবর্তী যদি আমরা ধারা দেখি, সেটা হচ্ছে ৪৫ নম্বর ধারাতে শৈশবকালীন যত্ন ও শিক্ষার বিষয়ে বলা হয়েছে ৬ বছরের কম বয়সী শিশুদের শৈশবকালীন যত্ন ও প্রাক প্রাথমিক শিক্ষা প্রদান। ৮৬তম সংশোধনীর, যেটা ২০০২ এর মাধ্যমে এই ধারার বিষয়বস্তুরও কিছু পরিবর্তন করা হয়েছে। পরবর্তী ধারা যদি আমরা দেখি, সেটা ধারা ৪৬-এ অনগ্রসর শ্রেণীর উন্নয়নের বিষয়ে বলা হয়েছে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা, সামাজিক অবিচার ও শোষণ থেকে তাদের রক্ষা করা। পরবর্তী ধারা যদি আমরা দেখি, সেটা ধারা ৪৭-এ পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ে বলা হয়েছে জনগণের পুষ্টির মান ও জীবনযাত্রার মান উন্নয়ন করা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক মাদক ও নেশাজাত পানীয় নিষিদ্ধ করা। এই ধারার ভিত্তিতে বিভিন্ন রাজ্যে কিন্তু মদ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে ধারা যদি আমরা দেখি, সেটা হচ্ছে ধারা ৪৮ এবং ৪৮-এর এ, কৃষি ও পরিবেশ বিষয়ে বলা হয়েছে ধারা ৪৮-এ বৈজ্ঞানিক কৃষি ও পশুপালন এবং গোহত্যা রোধ, এবং ৪৮-এর এ পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণী ও বন রক্ষা। ৪৮-এর এ ধারাটি ৪২তম সংশোধনী, যেটা ১৯৭৬ সালে সেটার মাধ্যমে যুক্ত হয়েছে। পরবর্তী ধারা দেখবো, সেটা হচ্ছে ধারা ৪৯, সেটা জাতীয় স্মৃতিস্তম্ভ রক্ষা, জাতীয় গুরুত্ব সম্পন্ন ঐতিহাসিক স্থাপত্য, স্মৃতিসৌধ বা স্থানকে রক্ষা করা, স্থাপত্যের ক্ষতি বা অপসারণ বন্ধ করা রাষ্ট্রের কর্তব্য। পরবর্তী ধারা দেখবো, সেটা হচ্ছে ধারা ৫০, বিচার বিভাগ পৃথকীকরণ, রাষ্ট্রের জনপরিষেবার ক্ষেত্রে শাসন বিভাগ, যেটা এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগকে জুডিশিয়ারি আলাদা
আলাদা রাখা, এটি বিচার ব্যবস্থার স্বাধীনতা সুনিশ্চিত করে। পরবর্তী ধারা যদি আমরা দেখি সেটা ধারা 51, আন্তর্জাতিক শান্তি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করা, অন্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং আন্তর্জাতিক আইন এবং চুক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। ডিপিএসপি সম্পর্কে বিখ্যাত কিছু সমালোচনা বা উক্তি বা কমেন্ট দেখবো, সেটা হচ্ছে ডিপিএসপি হলো এমন একটি চেক যা ব্যাংকের সম্পদ থাকলেই কেবল ভাঙানো যায়। এই সমালোচনাটা করেছিলেন কে টি শাহ। পরবর্তী উক্তি দেখবো আমরা, সেটা হচ্ছে নসিরুদ্দিন বলেছেন যে নববর্ষের প্রস্তাবের মতো যা পহেলা জানুয়ারিতে ভেঙে যায়, আইভর জেনিংস পবিত্র আকাঙ্ক্ষা, পিয়াস অ্যাসপিরেশন বা ফ্যাভিয়ান সোশ্যালিজম উইদাউট সোশ্যালিজম। টি কৃষ্ণমাচারী বলেছেন আবেগের আস্তাকুট, যেটা ইংরেজিতে ডাস্টবিন অফ সেন্টিমেন্টস। তখন যে ক্লাসটা করলাম তা যে সময় নষ্ট না কাজে দিবে তার জন্য দেখতে হবে আমাদেরকে প্রশ্ন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পরীক্ষা যদি মানা যায় সেটা হচ্ছে WBCS, তার প্রিলিমস এর কোশ্চেন আমরা দেখব, সেটা হচ্ছে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ সিকিউরিং ফর দ্য সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। এটা WBCS 2016 এসেছে। এর উত্তরটা হবে আর্টিকেল 44। পরবর্তীতে আর একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে ইন দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন দি। এই কোশ্চেনটা এসেছে WBCS 2019-এ। এর উত্তরটাও হবে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। পরবর্তী আরেকটি কোশ্চেন, সেটা হচ্ছে দি আইডিয়া অফ ওয়েলফেয়ার স্টেট ইন দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন এনশ্রিন ইন ইটস। এটি এসেছে WBCS 2019-এ। এর উত্তরটাও হবে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এরপর আমরা কিছু প্রশ্ন উত্তর দেখব, সেটা হচ্ছে কোন দেশ থেকে ডিপিএসপি ধারণাটি নেওয়া হয়েছে। এর উত্তরটা হবে অপশন এ, আয়ারল্যান্ড। এর সঙ্গে কিছু আমরা ফ্যাকচুয়াল ইনফরমেশন দেখব, সেটা হচ্ছে 1937 সালের আইরিশ সংবিধান থেকে এটি ভারতে আনা হয়েছে। আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও শক্তিশালী কেন্দ্র নেওয়া হয়েছে কানাডা থেকে। ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত গঠন কোন ধারায় বর্ণিত। এর উত্তরটা হবে অপশন বি, 40 নম্বর ধারায় বর্ণিত। ফ্যাকচুয়াল ইনফরমেশন যদি আমরা দেখি, সেটা হচ্ছে ধারা 40 হলো গ্রাম পঞ্চায়েত গঠনের নির্দেশ। ধারা 38 হলো এটি জনকল্যাণকর সামাজিক ব্যবস্থার কথা বলে। ধারা 42 হচ্ছে নেতৃত্বকালীন সহায়তা মানবিক কর্ম পরিবেশের কথা বলে। আর ধারা 44 হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধির কথা বলে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর আছে। অপশন এই চারটির মধ্যে কিন্তু চুজ করতে হবে। এর উত্তরটা হবে অপশন সি, গোয়া। এর সঙ্গে জড়িত যেটা লেটেস্ট ইনফরমেশন, সেটা হচ্ছে উত্তরাখণ্ড কিন্তু এই ইউসিসি অ্যাডপ্ট করেছে ইউনিফর্ম সিভিল কোড উত্তরাখণ্ড 2024 বিলের মাধ্যমে। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, 42তম সংশোধনীর মাধ্যমে কোন ধারাটি যুক্ত হয়েছে। এর উত্তর হবে অপশন এ, 39-এর এ। এর সঙ্গে ফ্যাকচুয়াল ইনফরমেশন যদি আমরা দেখি, সেটা হচ্ছে 39-এর এতে বিনামূল্যে আইনি সহায়তা, যেটা 42তম সংশোধনীতে যুক্ত হয়েছে। আর 43-এর বি ধারাটি যুক্ত হয়েছে 97তম সংশোধনী 2011 ধারা। আর 44তম ধারাটি হচ্ছে এটি মূল সংবিধানের অংশ ছিল। 45 নম্বর ধারা হচ্ছে 86তম সংশোধনীর মাধ্যমে এর কিছু বিষয়বস্তু বদলানো হয়েছে। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি, সেটা হচ্ছে ধারা 50 কিসের কথা বলে বা কিসের সঙ্গে জড়িত। এর উত্তরটা হবে অপশন বি, বিচার বিভাগ পৃথকীকরণ। এর সঙ্গে ফ্যাকচুয়াল ইনফরমেশন যদি আমরা দেখি, সেটা হচ্ছে ধারা 50 বিচার বিভাগ ও শাসন বিভাগের বিচ্ছেদ নিশ্চিত করে। পরিবেশ বিষয়ক যদি ধারা দেখি, সেটা হচ্ছে ধারা 48-এর এ। শান্তির বিষয়ে ধারা দেখি, সেটা হচ্ছে ধারা 51 এবং শিক্ষা রিলেটেড যদি ধারা দেখি, সেটা হচ্ছে ধারা 45। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।